সেলের বিভিন্ন ইউনিটে যে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া সম্বন্ধীয় যে একটা মিটিং আগামী 1 তারিখ মানে 1 অক্টোবর অনুষ্ঠিত হবে দিল্লিতে। এই মিটিং আরো 20 দিন আগে, 25 দিন আগে, 1 মাস আগে শুরু হতে পারতো। মিটিং শুরু করছে এমন সময় যা 4 দিন বা 5 দিন পরে, মানে সেকেন্ড মিটিং এর অ্যাটেম্প্ট নিতে গেলেও সমস্যা, এই সময় আন্দোলন তৈরি করতে গেলেও সমস্যা, সেল জুড়ে আন্দোলন তৈরি করতে গেলেও সমস্যা, সমস্ত ইউনিয়নগুলোর সঙ্গে কথা বলে ঐক্যমত্যের ভিত্তিতে কিছু করতে গেলেও সমস্যা, কারণ এগুলো তো টাইম লাগবে। অফিসারদের যদি দেয় 340 কোটি বা 41 কোটি টাকা, তার 4 গুণের বেশি ওয়ার্কার থাকা সত্ত্বেও ওয়ার্কারদের ক্ষেত্রে কোম্পানি ব্যয় করছে 110, 115। এমপ্লয়ি বাবদ কোম্পানির খরচা ছিল 2840 কোটি, হলো 2778 কোটি। তাহলে কত ছিল? 19 ফুড স্টিল করেছে, হট মেটাল 20 ছিল, 21 করছে। তাহলে প্রতি বছর প্রোডাকশন বাড়ছে। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই উপস্থাপনায় আপনাদের স্বাগত। আজ আমরা সেলের বিভিন্ন ইউনিটে যে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া সম্বন্ধীয় যে একটা মিটিং আগামী 1 তারিখ মানে 1 অক্টোবর অনুষ্ঠিত হবে দিল্লিতে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিআইটিউর নেতা এবং এনজেসিএস মেম্বার বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। উনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ওনার কাছ থেকে এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের রাখবো এবং বোঝার চেষ্টা করব সমগ্র বিষয়টা। আমি প্রথম প্রশ্ন ওনার কাছে চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, যেহেতু কোম্পানি একটা ফর্মুলা দিয়েছে, যে ফর্মুলাটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা দেখতে পাচ্ছি, এবং এই ফর্মুলা ধরে বিভিন্ন সেলের ইউনিটে কে কত বোনাস পাবে সেটাও মোটামুটি ভাবে এখন বলা হচ্ছে। তো সেক্ষেত্রে এই মিটিংটার প্রয়োজনীয়তা জায়গাটা অনেকের কাছে ক্লিয়ার নয়, সেটা যদি আপনি একটু ক্লিয়ারলি বলেন। নমস্কার সবাইকে। প্রাসঙ্গিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক এরকমই একটা প্রেক্ষাপটকে, কনটেক্সটকে মাথায় নিয়ে আমরা সিআইটিউর পক্ষ থেকে কোম্পানিকে প্রি কন্ডিশন সহ ইনভাইট লেটার পাওয়ার পর কমিউনিকেশন এক্সারসাইজ হিসাবে আমরা একটা চিঠি দিয়েছি প্রতিবাদ করে, যে আমরা পার্টিসিপেট করবো তো বটে, ঠিকই আছে, কিন্তু দেখুন আপনি আলোচনার আগেই জানাচ্ছেন অ্যাজ পার ফর্মুলা অনলি ক্যালকুলেশন, যা দিল্লিতে যাওয়ার প্রয়োজন নেই, যে যেখানে আছে সেখানে বসেই করা সম্ভব, সেইটা করে আপনি বোনাস অ্যামাউন্ট অ্যানাউন্সমেন্ট করবেন। তাহলে ডাকছেন কেন? 2, যদি ইস্যু এরকম হয়ে থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, তাহলে আপনাকে এটা কমিউনিকেট করে আপনার মতো করে আপনি চালাতে পারতেন, জানি আমরা গত বছর থেকে প্রতিবাদ করছি, বা এর আগেও কোনো ঘটনায় প্রতিবাদ আমাদের আছে। বিভিন্ন ইউনিয়নও এই ব্যাপারে প্রতিবাদের কথা পরবর্তী পর্যায়ে ঘোষণা করেছে, যদিও যে সময় ঘটেছে সে সময় অনেকেই মৌতে জড়িয়ে পড়েছিলেন। তাহলে এরকম একটা পরিস্থিতিতে আমরা প্রোটেস্ট করে জানিয়েছি যে তুমি খোলামেলা আলোচনা করবে, টোটাল কনটেক্সট যা আছে, কোম্পানি, ওয়ার্কার, সামনের দিন, এখনকার পরিস্থিতি, সামগ্রিক আলোচনা হবে। 2, গতবারে তুমি ওয়ার্কারকে ন্যায্য পাওনা থেকে বোনাস ইস্যুতে, অ্যানুয়াল বোনাস ইস্যুতে বঞ্চিত করেছো বলে আমরা মনে করি, সেটা রিকভার হবে নিশ্চয়ই কিছু। 3, এই ইস্যুতেই অতীতে যে ঘটনা তুমি ঘটিয়েছো, সাময়িক অতীতে যদি গতবারেরটাই ধরি, ইনক্লুডিং এনজেসিএস এর বিভিন্ন সাব কমিটি বা কমিটির আলোচনা প্রসঙ্গে, যে কনসেনসাস ছেড়ে দিয়ে মেজরিটি ট্রেড ইউনিয়নকে নিয়ে তুমি একটা কনক্লুশনে যাচ্ছ এবং তা ইউনিল্যাটারাল ইমপ্লিমেন্টেশন করছো। কেন? যারা মেজরিটিতে ছিল তারাও পরে এই নিয়ে আপত্তি করে চিঠি দিয়েছে, তাদের অভিজ্ঞতার পরে মনে হয়েছে তাদের করাটা হয়তো ঠিক হয়নি। তা আমরা বলছি যে তুমি যেখানে কনসেনসাসের চেষ্টা করবে, তুমি যেখানে খোলামেলা আলোচনা করবে, তুমি যেখানে গতবারের এই পদ্ধতি এবং অ্যামাউন্ট নিয়ে আপত্তিটা রেজিস্টার হয়েছে তোমার কাছে, তা নিয়ে তুমি কিছু রিকভারির কথা বলবে, আর মোটিভেট করার জন্য ওয়ার্কারকে এই বছরে নিশ্চয়ই এবার সামগ্রিক পারফরমেন্স সহ পরিস্থিতির বিচারে নতুন করে মূল্যায়ন করবে, সেখানে তুমি যদি একটা কন্ডিশন চাপিয়ে দাও আগেই, তাহলে মিটিংটার যথার্থ অবস্থান মানে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বা অংশগ্রহণের প্রয়োজন সবগুলোই কোশ্চেনেবল হয়। আন্ডার কোশ্চেনেবল কোনো মিটিং হোক, আন্ডার প্রিকন্ডিশন কোনো মিটিং হোক, এটা মিটিং এ যোগদানকারী কারোর জন্যই সদর্থক হতে পারে না। ওয়ার্কারের কাছে তো অত্যন্ত ভুল মেসেজ হবে দলমত নির্বিশেষে। তাই উইথ প্রোটেস্ট লেটার কনসার্ন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে নোটিফাই করেই আমরা মিটিং এ অংশগ্রহণ করতে চাই, এবং এই সময়ের মধ্যে আমরা অন্য ট্রেড ইউনিয়ন লিডারদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, যারা বোনাস মিটিং এ যান সেই সব ইউনিয়নের উদ্যোক্তা বা গুরুত্বপূর্ণ নেতৃত্ব সেলের অন্য ইউনিটে যারা আছেন,
যে মহাশয় এই ব্যাপারে আপনারা আপনাদের মতো করে হলেও বিষয়টা নিয়ে ম্যানেজমেন্টের যে লেভেলে যে রিয়াকশনের প্রয়োজন মনে করছেন অন বিহাফ অফ শ্রমিক ট্রেড ইউনিয়ন আপনাদের দেওয়া উচিত। এই যে ধরুন মিটিংটা ডেকেছে 1 তারিখে আর পুজো তার 1 সপ্তাহ পরে, তবে কোথাও না কোথাও এই যে আমাদের দুর্গাপুজোকে ঘিরে বাঙালির যে আবেগ, সেটাকে কোথাও না কোথাও কি ডাইলুট হয়ে যাচ্ছে না? এটা নিয়ে আপনার কি মনে হয়? না, এটা টু সাম এক্সটেন্ট কারেক্ট। এইটাকে এইভাবে না দেখে ধরুন কোম্পানি যখন থেকে ইউনিট থেকে কর্পোরেটে বোনাস সিস্টেমকে ট্রান্সফার করলো, আগে তো ইউনিটে সমাধান হতো, ইউনিট ওয়াইজ হতো। এটা যখন ট্রান্সফার করলো তখন কোম্পানির উদ্দেশ্য ছিল যে কর্পোরেটাইজ সিস্টেমের মধ্যে দিয়ে ইউনিটগুলোর থেকে এই যে একটা চাপ তৈরি হচ্ছে তাকে টেনে এনে দিল্লিতে করে নিলে কোম্পানির ইউনিটের বিভিন্ন আধিকারিকরা চাপ মুক্ত হবে। 2, ট্রেড ইউনিয়নের বার্গেনিং এর জায়গায় অল ইন্ডিয়া বেসিস কিছু করার ক্ষেত্রে যে সময় লাগে, সিনক্রোনাইজ করতে যে সময় লাগে ইন বিটুইন ইউনিয়ন আর ইউনিয়নের অভ্যন্তরে, তাহলে কোম্পানি সেই জায়গায় একটা বাড়তি সুযোগ পাবে। কর্পোরেট জগতের কালচারটা, সিস্টেমটা, ব্যবসা, অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা বিশ্বব্যাপী ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ অঙ্গাঙ্গি এমন ভাবে সরকারের সঙ্গে জড়িয়ে থাকে, যেখানে আপনাকে প্রতিবাদ প্রতিরোধ করতে গেলে যে সময়টা বিভিন্ন পরিস্থিতিগুলোকে মাথায় রেখে, অঞ্চলের বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে তৈরি করতে হয়, সেখানে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যে কোনো ইউনিয়ন সমস্যায় পড়তে পারে। উল্টো দিক দিয়ে সবকিছু সরকারি বা কোম্পানির উচ্চ আধিকারিক বোর্ড মেম্বার হোক বা সেল বোর্ড হোক, সেখান থেকে সহজে নিচে পর্যন্ত প্রতিপালিত করা অথবা রূপায়ণ করার ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা, যে ইউনিটে কিছু বললেই বলবে এটা তো উপর থেকে এসছে, কেন্দ্রীয় স্তর থেকে, আমরা তো মানতে বাধ্য, আমরা চাকরি করি ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে কর্পোরেট জগৎকে বেস করে সারা দেশের শ্রমিকদের বিভিন্ন বিষয় থেকে যে বঞ্চিত করা, অধিকারকে যে আঘাত করা এবং লড়াই আন্দোলন সংগ্রামকে সংগঠিত করার ক্ষেত্রে বাড়তি সুবিধা কর্তৃপক্ষ হিসাবে পেয়ে নেওয়া, এই সমস্ত ক্যালকুলেটিভ মেজার উদার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই বোনাস আলোচনাতেও আমরা যদি বুঝি যে উদার অর্থনীতির সঙ্গে সম্বন্ধ নেই, দেশ বিদেশ অর্থনীতির সঙ্গে সম্বন্ধ নেই, আমাদের কর্পোরেট জগতের সঙ্গে সম্বন্ধ নেই, তা কিন্তু নয়। তাহলে সেই অ্যাঙ্গেল থেকে যদি বলেন ইউনিট থেকে বোনাসকে টেনে, পূজা বোনাসকে টেনে নিয়ে যাওয়া কেন্দ্রীয় স্তরে, এবং তার যে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, সেটা অবশ্যই এখানে প্রযোজ্য বটে। 2, দ্বিতীয় পার্টে আপনি আলোচনা করতে চেয়েছেন, এটাও টু সাম এক্সটেন্ট কিছুটা সত্যি বটে, যে অন্য সব জায়গার ফেস্টিভ্যাল বলতে সাধারণভাবে দিওয়ালি ফেস্টিভ্যালটাকে এই ফেস্টিভ্যাল বলা হয়। তাহলে এই যে দিওয়ালি ফেস্টিভ্যালটা সারা দেশের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, দুর্গাপূজা এন্ড ইত্যাদি এগুলো বেঙ্গল আর বড়জোর বোখারো পর্যন্ত তার একটা আবেশ, যদিও সব জায়গায় প্রভাব আছে। এই সময়ে কিন্তু ওনাম চলছে, এই সময়ে একটু পরেই পোঙ্গল হয়, বিভিন্ন বিষয়গুলো উৎসবগুলো আছে। কিন্তু আমাদের এখানে যেভাবে অতীতে আলোচনা হতো প্রায় টু ফেস্টিভ্যাল, দুর্গাপূজার 1 মাস আগে এইসব আলোচনা হতো, কনজিকিউটিভ মিটিং হতো, বার্গেন হতো, একটা প্রয়োজনে দর কষাকষিতে সংগ্রাম হতো, আন্দোলন হতো, এবং শ্রমিকরা প্রত্যক্ষভাবে অ্যামাউন্টটার সঙ্গে অথবা অ্যামাউন্টটা পাওয়ার ক্ষেত্রে বার্গেনিং এর সঙ্গে সম্পর্কযুক্ত হতেন। তাতে ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ ভবিষ্যতের পথ এবং ডেমোক্রেটিক এক্সারসাইজ একটা গণতান্ত্রিক দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো। কারণ এই বাইপার্টিজম কালচারই সেলকে এত রিচ জায়গায় এনেছে, আমাদের দেশকে পাবলিক সেক্টরের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতি মুহূর্তে দেশ বিদেশি চ্যালেঞ্জ সহ উৎপাদনশীল ব্যবস্থাকে সচল রাখতে পেরেছে এই কালচারটা। তাহলে সেখান থেকে আমাদের ক্ষেত্রে একটা এটা ডিসঅ্যাডভান্টেজ এই সেন্সে, অসুবিধাজনক এই সেন্সে, যে এই মিটিং আরো 20 দিন আগে, 25 দিন আগে, 1 মাস আগে শুরু হতে পারতো। মিটিং শুরু করছে এমন সময় যার 4 দিন বা 5 দিন পরে, মানে সেকেন্ড মিটিং এর অ্যাটেম্প্ট নিতে গেলেও সমস্যা, এই সময় আন্দোলন তৈরি করতে গেলে সমস্যা, সেল জুড়ে আন্দোলন তৈরি করতে গেলে সমস্যা, সমস্ত ইউনিয়নগুলোর সঙ্গে কথা বলে ঐক্যমত্যের ভিত্তিতে কিছু করতে গেলেও সমস্যা। কারণ এগুলো তো টাইম লাগবে, এতগুলো ইউনিট, 5টা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট, 3টে স্পেশাল স্টিল প্ল্যান্ট, 25টা মাইন্স, এতগুলো সিএমও অফিস, তাহলে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি হয়। ট্রেড ইউনিয়নের অ্যাসপেক্টে যদি না মীমাংসাটা সম্মানজনক হয়, তাহলে সেখানে আলাপ আলোচনা চর্চার ক্ষেত্রে বার্গেনিং শ্রমিকদের যা পাওয়ার আছে দেশের সংবিধান অনুযায়ী,
তা প্রয়োগ করতে গেলে সংগঠিতভাবে আন্দোলন করার ক্ষেত্রে একযোগে একটা সমস্যা অবশ্যই ঘটে। সেই জন্য কর্তৃপক্ষকে আমরা চিঠিতে এর আগেই, এই মিটিং ডাকার আগেই CI2 থেকে চিঠি দিয়ে জানিয়েছিলাম যে তুমি ইতিমধ্যে অনেক লেটে চলছো, লেটের কোনো কারণ নেই, ভেরি মাচ তুমি আবার আছো যে এবছরও তোমাকে এই ইস্যুতে ওয়ার্কারকে তোমার কন্ট্রিবিউশন অনুযায়ী, ওয়ার্কারের কন্ট্রিবিউশন অনুযায়ী তোমাকে তোমার বিবেচনা করতে হবে, ইমিডিয়েট মিটিং ডাকো এবং সেটেল করো। বাট এই যে কর্পোরেট কালচার আমাদেরকে এনে একদম এমন জায়গায় ঠেলছে শ্রমিকদেরকে, নেতৃত্বকে, যাতে নেক্সট বার্গেনের যে রুটগুলো সেগুলো আমরা অ্যাভেইল করতে না পারি। এটা তো যন্ত্রণার সমস্যা। আবার এটা বাস্তব, যা ওয়ার্কারকে, ওয়ার্কারের পরিবারকে, সাধারণ খেটে খাওয়া মানুষকে বুঝতে হবে যে এটাই উদার অর্থনীতি এবং তার প্রয়োগ, যার বিপক্ষে ধারাবাহিক বামপন্থীরা দেশ জুড়ে একের পর এক ধর্মঘট সহ বিভিন্ন পর্যায়ে কারখানা বাঁচানোর, স্থায়ী জব রক্ষার, দেশের স্বয়ং স্বাধীন অর্থনীতি রক্ষার লড়াইটা চালাচ্ছে। সেটা তো বুঝলাম যে সবটার সঙ্গে সবটা ইন্টিগ্রেটেড, মানে কোনোটাই বিচ্ছিন্ন বিষয় নয়। তো এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে আপনারা মিটিং এ যাবেন, আপনারা কতটা আশাবাদী? না, এখানে আশা বা নিরাশা ভাবে অন্তত যারা আমরা মিটিং এ যাচ্ছি ইদানিং কালে, ম্যানেজমেন্ট অনেকটাই ব্যাকফুটে ঠেলার একটা প্রক্রিয়া। কারেক্ট, মানে এটা এইভাবে আমরা দেখি না। কতগুলো কমন ক্রাইটেরিয়া প্রথম আমাদের ফিল আপ করতে হবে। এক, সব ইউনিটে সমান বোনাস। কেন না, এটা নিয়েও ম্যানেজমেন্ট একটা খেলা করতে চায়। ম্যানেজমেন্ট কোন কোন ইউনিটের বিভিন্ন নেতৃত্বের মধ্যেও তো এই ব্যাপারটা আছে, যা কিছু বছর আগেও ছিল, যে সেলের বিভিন্ন ইউনিটে ক্যাপাসিটি ফুলফিলমেন্ট, ইউটিলাইজেশন ইত্যাদি ইত্যাদি প্যারামিটার যাই থাক না কেন, তাহলে বড় বড় ইউনিট বোনাস বেশি আদায় করতে পেরেছিল, এরকম একটা জায়গা অনেক বছর ধরে ছিল। আমরা সেটার থেকে কনভার্ট হয়ে লাইট সিস্টেমে যদি বিজ্ঞানে যাই, কনভার্জ করেছি এমন জায়গায় যে সব ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্টের আহ্বান থাকা সত্ত্বেও শ্রমিকদের মধ্যে, ইউনিটগুলোর মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়, ইস্যু অফ বোনাস অন্তত সিঙ্গেল কতগুলো প্ল্যাটফর্ম থাকা উচিত, সেখানে আমরা তিনটি কথা একসাথে সবাই মেনে নিয়েছিলাম। এক, সব ইউনিটে সমান বোনাস যা হবে। দুই, এটা তো বোনাস বলে না, এসগাসিয়া বলে, PLRS বলে, PRS বলে, যে বিভিন্ন বোনাস, হ্যাঁ সবাই বুঝতে পারে তার সুবিধা হয়। দুই, সমস্ত গ্রেডের সমান বোনাস। তিন, এই বোনাস পুজোর অনেকটা আগে বা ফেস্টিভ্যাল শুরুর বেশ কিছু আগে লোকে যাতে হাতে পায়, যাতে ইউটিলাইজেশন হয়। চার, একে কেন্দ্র করে অনেকগুলো মার্কেট চলে, অর্থনীতির একটা বড় অবস্থান সচল হয়, তাহলে তাদেরও তো একটা টাইম চাই। তাহলে সব মিলিয়ে আমাদের এই বিষয়গুলো ছিল, সঙ্গে এত বছর ছিল যেটা গতবার ভেঙেছে, ওরা ভাঙতে পেরেছে রাদার, যে নট বাই মেজরিটি বাট বাই কনসেনসাস, সর্বসম্মতিক্রমে এটা হওয়া থেকে খানিকটা শিফট। তাহলে এই যে বেসিক ক্রাইটেরিয়া, তাহলে এবারও বেসিক ক্রাইটেরিয়া সবার সমান বোনাস, সব গ্রেডের সমান বোনাস, এবং সবাই মিলে একটা অ্যামাউন্ট, এবং তার পরবর্তী পর্যায়ে কিছুদিন আগে অন্তত ডিসবার্স হোক, যাতে লোকে সুস্থভাবে বাজারে যেতে পারে। আর বাজারের লোকেরাও সারা বছরে তাদের কেনাকাটা বা বিক্রির ইত্যাদির মধ্যে দিয়ে যে অ্যারেঞ্জমেন্টটা করছে, তাদেরও পরিবার আছে, তারা একটা অর্থনীতির মধ্যে আছে, এগুলোর দিকে তাকিয়ে আছে। পাবলিক সেক্টর ওরিয়েন্টেড যে জায়গাগুলো আছে, বিশেষ করে সেলের ইউনিটগুলো ওরিয়েন্টেড, তাহলে সেখানেও এর একটা সঞ্চালনা হোক, এটা আমরা সবসময় চাই। সেই জন্য এবারের আলোচনাতেও শুরুয়াতটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে না আসলে ভালো হয়, আসতে পারে, গতবারও এসেছিল, যে ইউনিটগুলো কি আলাদা, গ্রেডগুলো কি আলাদা, তাহলে এই যে আলোচনাটা কিছুটা সময় নষ্ট করতে চায় এবং একটা পরোক্ষ চাপ তৈরি করতে চায় বড় ইউনিট বা গুড পারফর্মার ইউনিটগুলির পক্ষ থেকে, যেন অন্যের থেকে বিচ্ছিন্ন করলে ইস্যুতে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে বা বার্গেনিং এর ক্ষেত্রে যাতে একটা ভিন্নতা তৈরি হয়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা অনেক কারণে অনেক বুঝে সবাই মিলে পরিত্যাগ করেছি, আর সেই অ্যাঙ্গেল থেকে এবারও বেসিক জায়গা এটা থাকবে। তাহলে এই ফর্মুলা যেটা আমরা শুনতে পাচ্ছি, সেই ফর্মুলাটা ধরে কিভাবে কি ফর্মুলা ঠিক হয়েছে, কোথায় ঠিক হয়েছে, এইটা নিয়ে যদি আপনি একটু ওয়ার্কারদের কাছে ক্লিয়ার করেন। ফর্মুলাতে প্র্যাকটিক্যালি আমরা কি ভুল বলে মনে করেছি, ফর্মুলাটা কি ছিল ভুল, আমরা এখনো তাই মনে করি, যেটা অ্যানালিসিস হয়নি, সামনে আসেনি কোনোভাবে। কোম্পানি তো একটা ফর্মুলা বানিয়েছে,
এবং সেটা একটা স্ট্রাকচারাল, সেটার একটা এগ্রিমেন্ট করেছে যাতে আমরা থাকতে পারিনি, মানে যুক্ত হতে পারিনি। তাহলে আমরা কোম্পানিকে অন্য ইউনিয়ন নেতাদের কাছে তুলেছিলাম যে দেখুন এখানে ফর্মুলাটা যাই ক্যাটাগরি করুক প্রসেসের মধ্যে, মূল জায়গা বেস অ্যামাউন্ট কি হবে, তার উপরে তো ভিত্তি করে বাকি অ্যামাউন্টটা এটা যোগ হবে, এটা যোগ হবে, এটা বাকি অ্যামাউন্ট ঠিক হবে। তাহলে বেস অ্যামাউন্ট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া, এটাই পিলার। তাহলে আমরা যদি ধরি যে কোনো বছরের বোনাস, সে কোনো বছর 17 সালে 11,000 টাকা পেয়েছি, 18 সালে 13,000 পেয়েছি, তাহলে 11,000টা 13,000 হয়েছে, 19 সালে 15,500, তাহলে ওটা 13,000টা 15,500 হয়েছে, 20 সালে 16,500। তাহলে কোনোবারেই ওই 15,000 বা 11,000 বা 13,000টা থেকে যায়, তাহলে এটা বেড়ে বেড়ে এসছে। তাহলে এটাকেই যদি আমরা ধরি প্রতি বছরের একটা বেশ অ্যামাউন্ট, কখনো এমন হয়েছে 6 বছর ধরে 5 বছর ধরে আমরা 18,040 টাকা বোনাস পেয়েছি, প্রতিবারই 2010 সালে, 2011, 2012, 2013, 2014, এই 10 to 14 5 বছর 18,040 টাকাই বোনাস পেয়েছি সবাই। তাতে লাভ যাই থাক, প্রোডাকশন যাই থাক, ওয়ার্কারের সংখ্যা যাই থাক, 1,06,000, 1,01,000, 95,000, 90,000, 86,000 ওয়ার্কার ছিল এই 5 বছরে। তাহলে এই সময়ে বোনাস অ্যামাউন্ট ছিল সেম, লাভ এবং ওয়ার্কারের সংখ্যা যাই থাক। তাহলে এই যে সমান একরকম, অথবা তারপরে আমি উদাহরণ দিলাম যে আমরা এই 11টা 13টা 15,500, 16,500, 21,000, 21,000-এর পর 40,500, 40,000-এর পর 23,000, বেস অ্যামাউন্ট কি ছিল 28,000। আচ্ছা, এই 28,000টা কোথা থেকে এলো? আমরা কোম্পানিকে এবং সব নেতাদেরকে যারা সই করছিলেন জিজ্ঞেস করছিলাম যে ভাই বেস অ্যামাউন্ট 28,000 কোথায় ঠিক হলো, কি করে ঠিক হলো? এটার তো কোনো ফর্মুলা হতে হবে যে মিনিমাম বেসিক নাকি মিনিমাম ওয়েজ, তার কোন একটা তো ক্রাইটেরিয়া হতে হবে। অথবা ক্রাইটেরিয়া হতে হবে যে 40,500 যদি বোনাস হয়ে থাকে তার কোনো বেস অ্যামাউন্ট ধরা হয়েছিল, যদি এরকম ধরি যে হ্যাঁ ধরা হয়েছিল 28,000, কেউ বলবো ওকে, তাহলে 28,000 ছিল 22 সালে, 23 সালে তো 28,000 থাকবে না, কারণ আগের গুলো উদাহরণ দিয়ে বলেছি। তাহলে ওটা 2,000 বাড়ুক, 4,000 বাড়ুক, 5,000 বাড়ুক, 3,000 বাড়ুক, কিছু তো বাড়বে। তাহলে 28,000টা 32,000 হতে পারে, 33,000 হতে পারে, তার উপরে ক্যালকুলেশন হতে পারে। তাহলে ফর্মুলা তৈরি করার সময় প্রিন্সিপালি পিলারেরটাই ডিফেক্ট হয়ে গেল যে বেস অ্যামাউন্টের কোনো এনহ্যান্সমেন্ট ধরা হলো না, তারপরে ক্যালকুলেশন হলো অটোমেটিক 23,000-এ চলে গেল। তাহলে এই যে জায়গাটা আমরা তুলে ধরেছিলাম যে বেস অ্যামাউন্ট প্রতি বছর চেঞ্জ হয়েছে, এখন কেন চেঞ্জ হবে না, এবং তার চেঞ্জের কোনো ফর্মুলা কেন আলোচনা করা হবে না, কেন লভ্যাংশের একটা অংশ এখানে আসবে না, কেন পিআরপি টোটাল টাকা যেমন কাউন্ট হচ্ছে তার 4 গুণের বেশি ওয়ার্কার থাকলেও, 5 গুণ ওয়ার্কার থাকলেও তাদের জন্য একটা কিটি অ্যামাউন্ট তৈরি হচ্ছে না। গতবারে ওরা কমপ্লিট দেয়নি এবং তা নিয়ে সবাই আপত্তি করেছে। আমরা তো এগ্রিমেন্টে থাকতেই পারিনি, মানে সই করতে পারিনি, যেহেতু এত মিনিমাম অ্যামাউন্ট হওয়ার কোনো কারণ ছিল না। তাহলে গতবারের রিকভারি আর এবারের বিভিন্ন প্যারামিটার এবং ওভারঅল পারফরমেন্স সমস্ত বিচার করে গতবারের আগের বারে যে অ্যাচিভমেন্ট হয়েছিল 40,500 টাকা, তার নিচে কোনো অ্যামাউন্ট আমরা স্বীকার করতে রাজি নই। আমাদের পারফরমেন্স এবং আমাদের গতবারে ঠকানো সব মিলিয়ে যে জায়গা আছে সেখানে এটা ভাবনার জায়গা আছে। তাহলে আমরা উইথ ফুল প্রিপারেশন এবং ব্যাকআপ প্রোটেকশন সহ উই আর রেডি টু ফেস এনি সিচুয়েশন যেখানে এই ডিসকাশনটা হবে, আমরা রিলেটিভ ওয়েতে গোটাটা তুলে ধরতে পারি রেসপেক্টিভ ইউনিটগুলোকে এক জায়গায় এনে। এই রেসপেক্টিভ ইউনিটগুলোকে আপনারা এক জায়গায় নিয়ে এলেন, কিন্তু রেসপেক্টিভ ইউনিয়নগুলোর সম্বন্ধে এরকম প্রশ্ন সবসময় থাকে, এবারেও থাকবে, যা স্বাভাবিক। কারণ আগের বারে আপনারা সই করেননি, অথচ আমাদেরকে বোনাস ডিসবার্স করা হয়েছে, তো সেই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে না, সেই জায়গাটা কিভাবে আটকানো যায়? না, আটকানোর নয়, পরিস্থিতিকে এইভাবে আমরা দেখতে চাইছি যে কতগুলো কমন ক্রাইটেরিয়া আছে যেটা সামনে আসা দরকার। যেমন টিচার লোকেদের জন্য বোনাস দিচ্ছে না, ওয়ারাস ক্যালকুলেশন মেথডে সেই বছরের প্রোডাকশন, প্রোডাক্টিভিটি ইত্যাদি ক্যালকুলেশনে আছে। আচ্ছা, তাহলে একটা অংশের লোককে কোম্পানি মাইনাস করে দিল, এবং সেটাও কম নয়, বছরে 4 থেকে 5,000। 2, আচ্ছা নিউ কামার্স খুবই কম, তবুও স্থায়ী হবে, নিউ কামার্সদের প্রপোর্শনেট, তাদেরও ফুল অ্যামাউন্ট দিচ্ছে না, তাহলে এখানেও একটা বঞ্চনা আছে। 3, ট্রেনি
তাদেরকে একটা ট্রেনির অ্যামাউন্ট বলে আলাদা অ্যামাউন্ট করা হয়, তাহলে সে এটা দেয়। তাহলে এটা সব প্ল্যান্টের জন্য প্রযোজ্য, সব ইউনিটের জন্য প্রযোজ্য, তাহলে এটা একটা বঞ্চনার জায়গা। দ্বিতীয়ত, কোম্পানি এই সময়ের মধ্যে তার পারফরমেন্স অনুযায়ী সংখ্যার বিচারে একটা যে তুলনা আমাদের আসে, যে এই মুহূর্তে আমরা এই মাসে 43,901 জন এমপ্লয়ি আছি, 43,901 ইন টোটাল ইন সেল। সেল। আর এক্সিকিউটিভ আছে 10,530, 10,530, 43,000 প্লাস 10,000, টোটাল 54,431 জন। তাহলে কোম্পানির গোটা পারফরমেন্সের বিচারে এই 10,530 জনের জন্য পিআরপি ঘোষণা করবে, গতবারও করেছে। তাদের একটা কিটি অ্যামাউন্ট হয় যে কত অ্যামাউন্ট তাদের পিআরপি ডিসবার্স হবে। গতবারে দেখা গেছে 1,10,000 থেকে 1,70,000 টাকা পর্যন্ত পিআরপি পেয়ে, 8 লাখ টাকা পর্যন্ত পিআরপি পেয়েছে বিভিন্ন গ্রেডে। 1,10,000 থেকে 8 লাখ অফিসারদের পিআরপি দেওয়া হয়েছে, এটা গতবারে দেখা গেছে। প্রতিবারই এটা যদি আমরা যদি আমরা ভেঙে দেখি এরকম আমরা দেখতে পাবো। তাহলে এই যে অফিসারদের পিআরপি, অফিসারদের সংখ্যা অনুযায়ী ওয়ার্কারের সংখ্যা 1:4.3, তাহলে এই যদি হয় তাহলে অ্যামাউন্ট একটা ওয়ার্কারদের মধ্যে তো ডিসবার্স হতে হবে, এবং সেই অ্যামাউন্টটা এই 43,000 ওয়ার্কারের মধ্যে ডিসবার্স হওয়া প্রয়োজন। তাহলে এই অ্যামাউন্টটা ঠিক কত হওয়া উচিত, কত, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে। তাহলে অফিসারদের যদি দেয় 340 কোটি বা 41 কোটি টাকা, তার 4 গুণের বেশি ওয়ার্কার থাকার সত্ত্বেও ওয়ার্কারদের ক্ষেত্রে কোম্পানি ব্যয় করছে 110, 115, 102। গুরুত্বপূর্ণ ওই তথ্যটা একটুখানি সবাই শুনবেন। 340 কোটি, সেখানে 110 থেকে 15 কোটি, অথচ ওয়ার্কারের সংখ্যা 4 গুণ, 4.3 গুণ। তাহলে এইটা কোন ট্রেড ইউনিয়ন নেতা অস্বীকার করতে পারবেন? এটা একটা স্বাভাবিক, সবার কাছে অঙ্কের মতো বিষয়। 2, প্রতি বছর এমপ্লয়ি কমছে। তাহলে গত বছরে যা বোনাস অ্যামাউন্ট ছিল এবং যত লোককে দিতে হয়েছিল, এবছরে অ্যামাউন্ট যাই হোক তার চেয়ে কম লোককে দিতে হবে। তাহলে এই যে এমপ্লয়ির সংখ্যা কমছে, রিটায়ার্ডরা বাদ যাচ্ছে এবং নতুনরা প্রপোর্শনেট পাচ্ছে, সেইখান থেকে কোম্পানির ওভারঅল বোনাস পারপাস খরচাটা কমে আসছে, তুলনামূলক কমছে। থার্ড, এমপ্লয়ির সারা বছরের কস্টিং কমছে। গত বছর এমপ্লয়ি কস্টিং, এমপ্লয়ি বাবদ কোম্পানির খরচা ছিল 2,839 কোটি 79 কোটি টাকা, 79 কোটি টাকা। তার মানে 2,840 কোটি টাকা খরচা ছিল। এবছর হচ্ছে 2,778 কোটি টাকা। মানে কোম্পানির এই যে খরচার কথা বললেন, এটা সারা বছরে এমপ্লয়ি বাবদ কোম্পানির খরচা ছিল 2,840 কোটি, হলো 2,778 কোটি। তাহলে কত কমে গেল? তাহলে এই যে কোম্পানির সারা বছরের খরচা কমে গেছে। ওয়ারেস ও 19 মিলিয়ন টন ক্রুড স্টিল করেছিল, এবারে 20 মিলিয়ন টন করেছে। আর গতবার 18 ছিল, এবারে 19 ক্রুড স্টিল করেছে। হট মেটাল 20 ছিল, 21 করছে। তাহলে প্রতি বছর প্রোডাকশন বাড়ছে, এমপ্লয়ি কমছে, এমপ্লয়ি বাবদ খরচা কমছে। তাহলে লেবার প্রোডাক্টিভিটি লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে লেবার প্রোডাক্টিভিটি যেটা আমাদের লাস্ট কোম্পানি যে চিত্র দিয়েছে, তাতে আমরা যেটা পাবো 569, 579 ছিল, 521 পার ম্যান পার টন স্টিল উৎপাদন পার ইয়ার। তাহলে এই যে লেবার প্রোডাক্টিভিটি ছিল 579 হয়েছে। তাহলে এই যে আসছে, তাহলে এগুলোর চিত্র তো সবার কাছে ক্লিয়ার কাট সামনে থাকবে, বা আমরা রাখতে পারবো সবাই যারা এগুলো নিয়ে আছি, কোম্পানির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছি। তাহলে হট মেটালের প্রোডাকশন বাড়লো, ক্রুড স্টিলের বাড়লো, সেলেবল স্টিলের বাড়লো, ওভারঅল টার্নওভার, কোম্পানির টার্নওভার 1,03,000 সামথিং কোটি টাকা। তাহলে ভারতবর্ষের কোম্পানি সেল 5ম বৃহত্তম কোম্পানি, একমাত্র 4টে কোম্পানি আছে যারা 1 লক্ষ কোটি টাকা ইয়ারলি টার্নওভার করছে। এবারে 1 লক্ষ কোটি টাকা টার্নওভার করে 16,000 কোটি টাকা নেট প্রফিট হয়েছিল। গত বছরে 1,05,000 কোটি টাকা টার্নওভার ছিল, কিন্তু গত বছরের প্রফিট কমে গেছিল 2,800 সামথিং কোটি টাকা। আচ্ছা। তাহলে এই যে নেট প্রফিট কমেছিল, তার একটা বড় কারণ ছিল যে কোম্পানির আন্তর্জাতিক বাজারে যে 85% কয়লা কেনে, সেই কয়লার দামটা $100 থেকে $440 পৌঁছেছিল। তাহলে টাকার ভ্যালুয়েশন কমেছে ডলারের সঙ্গে, আবার কয়লার দামটা বেড়েছে। তাহলে তার যে কস্টিং হয়েছে, সেইটা প্রোডাকশন করে তো উৎপাদন প্রক্রিয়ায় গিয়ে তো স্টিল বিক্রিতে সেই পরিমাণ কোথাও বাড়াতে পারছে না। তাহলে এটা একটা বড় কারণ ছিল। আরেকটা কারণ ছিল ফ্রেট চার্জ, ইলেকট্রিসিটি চার্জ, এগুলো সব বৃদ্ধি হয়েছে গভর্নমেন্টের নিয়মে। তাহলে কোম্পানির এত ফ্রেটে মাল আসে, তাহলে কোম্পানির সেগুলোতে সমস্যাই ছিল। সরকার কোথাও আমাদের এখানে ছাড় দেয় না কোম্পানিকে, রেভিনিউতে না, এক্সারসাইজ ডিউটিতে না, ট্যাক্সে না, ডিভিডেন্ডে না।
তাহলে এই সবগুলো সরকারকে পেমেন্ট করে। যাদের সঙ্গে ব্যবসা করে, প্রতিযোগিতা করে, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি অথবা ব্রিক্স অথবা আমার দেশের টাটা, জিন্দাল, এসার, তারা বিভিন্ন জায়গায় তাদের দেশে কোথাও ছাড় পায় অথবা তাদের এখানে বিভিন্ন আর্থিক জাগলারি আছে যেটা সরকারের কাছে তারা প্রডিউস করে না। তাহলে সেই সব ব্যাপারে বিং এ পাবলিক সেক্টর, আমাদের ব্যবসা যেহেতু সাদা খাতার ব্যবসা, তাহলে স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে অনেক সময় প্রতিযোগিতার বাজারে ওই ছাড়গুলো না পাওয়া, ওই ফাঁকি মারতে না পারা, এই সবগুলো কারণে আমরা উৎপাদন খরচা যে পরিমাণ বাড়ে, বাজারে সেই পরিমাণ বিক্রি করতে মানে টাকার অ্যামাউন্ট সেইভাবে ডিফারেন্স না হওয়ায় আমাদের লাভটা কিছুটা কমে এসেছিল। এখন কিন্তু সেই ঘটনা নেই, আবার এখন একদম উল্টো ঘটনা আছে। এখন কয়লার দাম আন্তর্জাতিক বাজারে মোটামুটি $150 পার টন ফিক্সড হয়ে আছে আপাতত, একদম $150। এটা এখন প্রায় স্বাভাবিক। এটা তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে $150, তার মানে $300, $250 ডিফারেন্স হয়ে গেল পার টনে। তাহলে আর তো কোম্পানি সেই অবস্থা নেই। ন্যাচারালি কোম্পানি দেখা যাচ্ছে যে ইবিটাতে গতবারে 9,380 কোটি টাকার মতো ছিল, এবছর 12,280 কোটি টাকা। পিবিটিতে গতবারে 2,637 কোটি টাকা ছিল, এবছর 3,600, অর্থাৎ 1,000 কোটি টাকার বেশি পিবিটি চলে এসছে। তাহলে এই যে কোম্পানির লেবার প্রোডাক্টিভিটি, পিবিটি, ইবিটা, নেট প্রফিট সবগুলোতে ডেভেলপমেন্ট, প্রোডাকশন, প্রোডাক্টিভিটি, হট মেটাল, ফুড স্টিল, সেলেবল স্টিল সবগুলোতে ইনক্রিজ হয়েছে। শ্রমিক কমেছে, শ্রমিকের ব্যয়ভার কমেছে। সাধারণভাবে তাহলে এই বিচারটাতে যদি আমরা তাকিয়ে দেখি ইকোনমিক প্যারামিটারে, পারফরমেন্সের প্যারামিটারে, কোম্পানির টোটাল খরচার প্যারামিটারে, তাহলে কোম্পানি গতবারের তুলনাতেও বেটার জায়গায় আছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যা খুব আমাদের কার্যকরী সবসময় অর্থনীতির বিচারে, ডেট ইজ টু ইকুইটি রেশিও, যে কত টাকা তার ইকুইটি আছে, তার এগেনস্টে লোন কত আছে। তো যে কোনো প্রাইভেট কোম্পানি, বিগ কোম্পানিতে টাটা, এসআর, জিন্দাল যদি যায় দেখবো 1:4, আমাদের 1:0.67 মানে এক্সিলেন্ট কোম্পানি, এরকম খুব কম কোম্পানি আছে। তাহলে ডেট ইকুইটি রেশিও অত্যন্ত ভালো। তাহলে এই গোটাটাকে যদি আমি ছোট্ট আকারে নিয়ে আসি, তাহলে দেখবো যে সবগুলোতে ইমপ্রুভমেন্ট আছে। আর খরচার জায়গায় কোম্পানির খরচা কমেছে, কয়লার দাম একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে, ম্যান পাওয়ার খরচা কমে গেছে, এমপ্লয়ি কস্ট কমেছে এবং পারফরমেন্স অনেক ভালো হয়েছে। তাহলে এগুলো যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এটা একটা দিক হিসেবে সামনে সবার সামনে সব সময় আনা যাবে বা সবাই নিশ্চয়ই ওয়াকিবহাল আছে বলে যারা আলোচনায় যাচ্ছে আমরা ধরবো। দুই গুরুত্বপূর্ণ আরেকটা ইস্যু যা এখানের জন্য প্রাসঙ্গিক, 2007 সালে কোম্পানি লাস্ট আমাদের ইনসেন্টিভ স্কিম রিভিউ করেছে, চলছে 2024। তাহলে এই যে 17 বছর আগের একটা ইনসেন্টিভ স্কিম চলছে, 17 বছরের মার্কেট প্রাইস, 17 বছর আগে সেলের ওয়ার্কার সংখ্যা, প্রোডাকশন ক্যাপাসিটি, পারফরমেন্স, নেট প্রফিট, আর এই 17 বছর পরে এখনো পর্যন্ত ধারাবাহিক কোম্পানির লাভ, কোম্পানির পারফরমেন্স, ওয়ার্কারের সংখ্যা, বাজার দর সবটা যদি আমরা দেখি, ওয়ার্কাররা ভীষণভাবে এই বিষয়ে কোম্পানির দ্বারা বঞ্চিত হচ্ছে ন্যায্য পাওনার থেকে। সারা বছরে প্রতি মাসের ইনসেন্টিভে যে ফাঁকি দিল তা তো কেউ রিপেয়ার করে দিতে পারবে না, ওগুলো তার এরিয়ার হয় না। তাহলে এই এত ফাঁকির একটা এখানে যোগ করুক, কি সমস্যা আছে? নেট প্রফিটের একটা অংশ এখানে যোগ করুক, কি সমস্যা আছে? তাহলে আমরা যদি দেখি এইগুলো কোথাও তো অর্থের নিয়মে, কোম্পানি চলাবার নিয়মে কেউ তো অস্বীকার করতে পারবে না। থার্ড ইস্যু, লং পেন্ডিং এনজেসিএস, এখন এগ্রিমেন্ট হলো না, 7.5 বছর 8 বছর চলে গেল। সেই বিষয়টাতে আসছিলাম যে 17 সালের এগ্রিমেন্ট 24 সাল শেষ হতে চলো, তাহলে এখনো এনজেসিএস এর পাওনা লোকেরা পেলো না, এরিয়ারের পয়সা লোকেরা পেলো না, নাইট শিফটের পয়সা পেলো না, অন্যান্য ফেসিলিটি গুলো পেলো না, অন্য পার্টস অন্যান্য এরিয়া তো আলোচনা করা এখনো যায়নি। তাহলে এই যে ন্যায্য পাওনা থেকে ওয়ার্কাররা ধারাবাহিক বঞ্চিত, যা এরিয়ার আকারে সবকিছু দেবে না, এবং ডিএ বেসিকের এরিয়ার এখন দিতে চাইছে না, ডিনাই করছে। তাহলে এই যে জায়গাটা আসছে, তাহলে ওয়ার্কার তো এমনি একটা উত্তেজনায়, যন্ত্রণায় ছটফট করছে। ট্রেড ইউনিয়নের উপরে সে বিরক্ত, অসন্তুষ্ট ধারাবাহিকভাবে, ইরেসপেক্টিভ অফ এনি ট্রেড ইউনিয়ন। আবার যারা শৈশাবুদ করে আসছে, অ্যাচিভমেন্ট করতে পারছে না, তাদের উপর আরো এরকম বিরক্ত। তাহলে সামগ্রিক পরিস্থিতিতে অনেক বোঝা ওয়ার্কারের ঘাড়ে চাপছে, কারণ লোক কমছে, কন্ট্রাক্টারাইজেশন বাড়ছে, স্কিল ডাইলুশন চলছে, এক্সপিরিয়েন্সের ডাইলুশন চলছে। তাহলে একটা ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টে যদি স্কিল ডাইলুশন হয়, এক্সপিরিয়েন্সের ডাইলুশন হয়, নাম্বার কমে যায়,
তাহলে বোঝাটা চাপে। এর সঙ্গে কোম্পানি এনে জুড়ে দিচ্ছে RFID বায়োমেট্রিক, যে তোমাকে সার্ভেলেন্সে রাখবো, পেচ্ছাপ করতে গেলেও দেখবো, বাথরুমে গেলেও তোমাকে দেখবো। তাহলে এই যে অযথা আরেকটা হয়রানির জন্য একটা উদ্যোগ নিয়েছে বলে আমরা মনে করছি, না হলে ভালো হয়। তাহলে এই যে গোটা প্রক্রিয়ার নজরবন্দির, নজরদারির নাম করে সেখানে ওয়ার্কার আরেক ধরনের বিরক্ত এবং অসন্তুষ্ট। সেখানে অনেকে কন্ডিশন দিয়েছিল কোনো ইউনিয়ন, যা আমরা দিতে পারিনি, আমরা এটা মনে করিনি। আমরা প্রিন্সিপাল পয়েন্ট অফ ভিউ থেকেই মানুষের সিকিউরিটি, সেফটি, ভবিষ্যতের সিকিউরিটি আর দেশের সংবিধান এবং আইন গোপনীয়তা ইত্যাদিগুলোকে আমরা প্রাইম জায়গায় রাখতে চেয়েছিলাম। অনেক ইউনিয়ন বলেছিল তাদের বকেয়া দাবি দেওয়া হলে তারা এই রুটে যাবে, কিন্তু ম্যানেজমেন্ট জবরদস্তি এই রুটে ঢেলেছে এবং অন্য ইউনিটগুলোকে এই রুটে ঠেলে নিয়ে আগেই চলেছে, এখনো তাদের কন্টিনিউশনে একই রুটে আছে। তাহলে এখানেও কিন্তু ওয়ার্কারের উপর একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ তৈরি হচ্ছে। আমাদের এই এগ্রিমেন্টে যেটা হয় তাতে আমরা লিখি, কোম্পানি লেখে, আমরা সই করি তাতে, যখন গতবারে করিনি, একমত হতে পারিনি বলে, যে সই করি যে যা তুমি দিচ্ছ তা আমরা এই সামনে বছরের প্রোডাক্টিভিটির মধ্যে দিয়ে তোমাকে রিকভারি করে দেবো অ্যাট আর্লিয়েস্ট। তার মানে আমাদেরকে এটা অগ্রিম দিচ্ছে এবং যেটা আমরা পরে পুষিয়ে দিচ্ছি কোম্পানিকে, আর সত্যি সেটা করে আমরা দেখাতে পারছি। তাহলে ওভারঅল এই যে ঘটনাগুলো আছে, এগুলো দিয়ে এটা ডিনাই করা যায় না। এটা বোঝার জন্য আমি দুটো উদাহরণ দেবো, খুব গুরুত্বপূর্ণ আমার লেগেছে। একটা হচ্ছে, ধরুন আমরা 40,500 টাকা বোনাস পেয়েছিলাম, তখন আমরা 12,015 কোটি টাকা লাভ করেছিলাম, 16,000 কোটি টাকার উপরে পিবিটি ছিল। ঠিক, আমরা গত বছরে 2,700 কোটি টাকার উপর লাভ করলাম, অথচ আমরা 23,000 টাকা বোনাস কোম্পানি দিল। এই যে টার্ন ওভার দুটো বছরের কিন্তু সেমই আছে, কাছাকাছি 1,000-8,000 কোটি টাকার তফাৎ আছে। আচ্ছা, আমরা 2018 সালে লসে ছিলাম 754 কোটি টাকা পিবিটিতে, আর নেট লস ছিল 481 কোটি টাকা। আমরা 2017 সালে 2,833 কোটি টাকা লসে ছিলাম, 2016 সালে 4,000 কোটি টাকা লসে ছিলাম, 4,137 কোটি টাকা। তাহলে আমরা 2016 সালে 4,000 কোটি টাকা লস করে 10,000 টাকা বোনাস পেয়েছি। 17 সালে 2,833 কোটি টাকা লস করেছি, 11,000 টাকা বোনাস হয়েছিল। 18 সালে আমরা 481 কোটি টাকা লসে আছি, তখন 13,000 টাকা বোনাস হয়েছিল। তাহলে সেই সময়ের এমপ্লয়ি সংখ্যা ছিল 65,000, 70,000, 71,000। তাহলে 70-71,000 এমপ্লয়ি নিয়ে লস থাকা অবস্থাতেও সমস্ত ওয়ার্কারকে এই বোনাসের অ্যামাউন্ট আমরা ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্ট মিলেই তো আলোচনা করে দিতে পেরেছিলাম বা করা গেছিল। তাহলে তার পরবর্তী পর্যায়ে কোম্পানি যে জাম্প করে লাভ করতে পারলো এবং ধীরে ধীরে এই জায়গায় পর্যন্ত এসে পৌঁছালো, 2017 থেকে টানা লাভ কন্টিনিউ চলছে। তাহলে বোনাস আলোচনাকে বুঝতে গেলে কখনোই শুধু পারফরমেন্স, লাভ, লস এটার উপরে এটাকে বোঝা যায় না, কারণ এটা একটা ফেনোমেনা এবং রাইটস যা সবাই মিলেই, সবাইকে দিতে হয়, নিতে হয়, সবাই মিলে চলতে হয়। এই ধরনের হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিতে এটাই স্বাভাবিক। আর পারকিউজিট ট্যাক্সের নামে অফিসারদেরকে একটা 50% টাকা কোম্পানি বহন করে যারা কোয়ার্টারে থাকে, ওয়ার্কারের ক্ষেত্রে তা করছে না। উপরন্তু হাইকোর্টের একটা কেস ইত্যাদি সামনে আনা হয়েছে, যাতে দেখানো হচ্ছে যে অফিসারদেরকে 314 কোটি টাকার মতন বা 306 কোটি টাকা পারকিউজিট এই এরিয়ারের পার্কস হিসাবে এক সময় নাকি কোম্পানি দেয়নি, সেই টাকাটা এখন দেওয়া হবে। তাহলে ওয়ার্কারের ক্ষেত্রে, পেমেন্টের ক্ষেত্রে, গ্র্যাচুইটির ক্ষেত্রে, নাইট শিফটের ক্ষেত্রে, ইনসেন্টিভ রিভিউর ক্ষেত্রে, পুজো বোনাসের আলোচনার ক্ষেত্রে যে ধরনের রেস্ট্রিকটিভ মানসিকতা অথবা বঞ্চিত করার মানসিকতা, প্রি অ্যাক্সেসের মতন একটা প্রি কন্ডিশন এনে চিঠি দিচ্ছে, সেই কোম্পানি অফিসারদের সমস্ত কিছু পেমেন্ট দিচ্ছে, ইভেন ওরা পার্কসেরও এরিয়া দিতে চাইছে, যা ওয়ার্কারের ক্ষেত্রে এখনো তো ভাবাই যায়নি, যেহেতু তারা মূল এরিয়াটাই দেয়নি। তাহলে এই যে প্যারামিটার গুলো যা সকলের কাছে আনা সম্ভব, যেখানে কোনো ট্রেড ইউনিয়ন লিডার তার থেকে আলাদা হতে পারে না, এরকম সময়ে ম্যানেজমেন্ট এবং ইউনিয়নের হওয়া উচিত ডিরেকশন যে ওয়ার্কাররা কাঁধে এক্সট্রা বোঝা নিয়ে দায়িত্ব সহকারে পৃথিবীব্যাপী কম্পিটিশনের সেলকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখে প্রতিদিন উন্নত করছে। আধুনিক সম্প্রসারণ, অত্যাধুনিক ব্যবস্থা অ্যাডাপ্ট না হওয়া সত্ত্বেও, এটা হয়তো ফেজে ফেজে বিভিন্ন জায়গায় হবে আশা করি আমরা, না হওয়ার সত্ত্বেও ওয়ার্কাররা কিছুটা পুরনো, কিছুটা নতুন, কিছুটা আধুনিক, এই অবস্থায় এই সমস্ত কম্বিনেশনকে মাথায় নিয়ে কন্ট্রাক্ট ওয়ার্কারকে সাথে নিয়েই একরকম
গোটা প্রক্রিয়ায় সেলকে কমান্ডিং পজিশনে নিয়ে যাচ্ছে প্রতিদিন। আর সেই ওয়ার্কারকে যদি একটা আলোচনার মধ্যে দিয়ে বঞ্চিত করতে চায় ম্যানেজমেন্ট, রিচার্ডকে তো করলোই, নতুন জয়েনকে করছেই, তাহলে সমস্ত ট্রেড ইউনিয়ন এই জায়গায় এক থেকে গর্জে উঠবে বলেই আমাদের স্থির বিশ্বাস। এখনো আমরা সেটা নিয়েই চলতে চাই। এটা তো একটা পার্ট, আপনি যে চিত্রটা তুলে ধরলেন, মানে কোম্পানি এখন ফিনান্সিয়ালি যথেষ্ট স্ট্রং জায়গাতে থাকা সত্ত্বেও পুজো বোনাসের ক্ষেত্রে আলোচনাটাই শুরু করছে অনেক, এবং কিছু অনেক পরে, এবং কিছু প্রি কন্ডিশন দিয়ে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয়গুলো কি ওয়ার্কারদের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ওয়ার্কারদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে ভূমিকা কি? মানে বিফোর গোয়িং টু দি মিটিং আপনারা কি কোনো চিন্তা ভাবনা রয়েছে? ভালো, ভেরি গুড কোশ্চেন। আমরা ইতিমধ্যেই আমাদের ট্রেড ইউনিয়নে CI2 তে সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন সেলের ইউনিটে 24, 25, 26, 27 4 দিনের মধ্যে যেখানে যেভাবে তাদের সম্ভব তারা সবাই লিখিত মেমোরেন্ডাম দিয়ে বোনাসের জন্য যে আন্দোলন করার সেটা করবে। 40,500 টাকার নিচে আমরা নেব না, এই কথা বলে। আচ্ছা, এবার আমাদের এখানে ঠিক হয়েছে দুর্গাপুর স্টিল, অ্যালো স্টিলে আমরা 24 তারিখ বিভিন্ন ডিপার্টমেন্টে করা হবে, এই 25 তারিখ, আর 27 তারিখ ইডি ওয়ার্কসে ডেমনস্ট্রেশন করা হবে সেন্ট্রালি মেমোরেন্ডাম সহযোগে। আচ্ছা, তাহলে এই যে একটা প্রক্রিয়া যা 19-20 তারিখে একটা আমরা করেছি, আবার আরেকটা গোটা সেল জুড়ে এবং দুর্গাপুরের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যেই। তাহলে আমরা মনে করছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে লোকে খোঁজ রাখে না। আমরা এই সদ্য মার্কেট ক্যাপিটালে গিয়ে দেখলাম যে মার্কেট ক্যাপিটালে সেলের অবস্থান অত্যন্ত হাই, 45,500 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল, ও মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে যাচ্ছে সেল। এটা প্রাউডফুল একটা জার্নি। লার্জ ক্যাপে যাওয়া মানে খুব সহজ, একদম তো এই সহজ ব্যাপার না। তাহলে সেল ওভারঅল সমস্ত ওয়ার্কারকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্কারকে এখানে স্বীকৃতি দেওয়া দরকার, সম্মান দেওয়া দরকার, একটা অ্যামাউন্টের মধ্যে দিয়ে পরিবার সহ মার্কেটকে কোম্পানির এটা পাম্প করা দরকার, এবং ওয়ার্কার রিলেটেড ইস্যুতে ওয়ার্কারকে মোটিভেট করার ক্ষেত্রে কোম্পানির এটা একটা কাজ হবে। যেহেতু গতবার থেকে তারা মনে করছে তারা বঞ্চিত আছে, আমরাও দাবি করছি তাই, এবং এত ডিউজ ওভার ডিউজ থাকার পরেও সেল তার প্রোডাক্টিভিটি প্রফিটকে আরো অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে। আরেকটা যোগ করি যেটা সবার শোনা দরকার ভীষণভাবে, যে অনেক জায়গায় শোনা যায় যে স্টিলে নাকি আমাদের গ্রোথ কম, দেশে বা পৃথিবীতে স্টিলের সমস্যা আছে। নট অ্যাট অল, একদম উল্টো। সারা পৃথিবীতে স্টিল উৎপাদনে চীন সবার আগে আছে, 1,000 মিলিয়ন টন ইয়ারলি। ঠিক, গোটা পৃথিবীতে 1800 থেকে 1900 মিলিয়ন টন এখন স্টিল উৎপন্ন হচ্ছে। দ্বিতীয় পজিশন ভারতবর্ষের। জাপান আগে দ্বিতীয় ছিল, এখন জাপান তৃতীয় হয়ে গেছে, আমেরিকা চতুর্থ আছে, তারপরে ব্রিক্স এর বাকি কান্ট্রিগুলো আছে। তাহলে এই যে চীন 1,000 মিলিয়ন টনের কাছাকাছি, ভারতবর্ষ সেখানে কত? ভারতবর্ষ সেখানে এখনো পর্যন্ত 140-42 মিলিয়ন টন করছে, দ্বিতীয় পজিশনে আছে। তাহলে এই যে ভারতবর্ষ, তাকে 300 মিলিয়ন টনে নিয়ে যাওয়ার কথা সরকার বলেছে 2030 সালের মধ্যে টার্গেট। সেলের টার্গেট 21 মিলিয়ন টন থেকে 50 মিলিয়ন হয়ে যাবে। তাহলে সেল 21 থেকে 25-এ যাবে, দেশ 100 থেকে 300-তে যাবে। তাহলে এই যে টার্গেট গুলো হচ্ছে, যদি স্টিলের বাজার না থাকে, এই টার্গেট গুলো তারা করছে নিশ্চয়ই। তাহলে টাটা এক্সপানশন করছে, জিন্দাল এক্সপানশন করছে, পস্কো এক্সপানশন করছে, এসআর মালবিকা তারা বাড়াচ্ছে, তারা খনি কিনতে চাইছে কেন? তাহলে এগুলোর থেকে একটা প্রমাণ হয় যে স্টিলের সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট, দেশের বিদেশের মার্কেট যথেষ্ট আছে। আমাদের দেশ থেকে 11% উপর স্টিল এক্সপোর্ট হচ্ছে। আমাদের ভিলায়ের হট রোল কয়েল পুরোটাই এক্সপোর্ট হয়। তাহলে আমাদের দেশের থেকে স্টিলের এক্সপোর্ট আছে। আবার আমার দেশে দেখা যাচ্ছে এখন 10 মিলিয়ন টনের উপর ইম্পোর্ট হচ্ছে। তার মানে এখনো আমাদের আরো উৎপাদন দরকার আছে। তাহলে এখানে স্পেশাল স্টিলের দরকার আছে। কেন অ্যালো স্টিল বন্ধ হবে? কেন সালেম বন্ধ হবে? কেন ভদ্রাবতী বন্ধ হবে? কারণ সরকারি হিসেব বলছে যে আরো এগুলোর দরকার আছে। এবং এখনকার ফেনোমেনায় এই স্টিল ডাইমেনশনে ডাইভার্সিফিকেশন খুব জরুরি, প্রোডাক্ট মিক্স খুব জরুরি। তাহলে এরকম সময় আমরা দেখাচ্ছি যে ভারতবর্ষে স্টিলের চাহিদা বছরে এখন 8.2%, পৃথিবীতে 2%, অনেক দেশে নেগেটিভ।
আমাদের দেশে পজিটিভ এবং 8.2% যাচ্ছিলও নেই। আচ্ছা, তাহলে আমার দেশের বাজার তো অন্যরা দখল করবে। তার মানে গ্লুমি পিকচার যেটা আমাদের কাছে পোর্ট্রে করা হচ্ছে সেটা ঠিক নয়, একদমই ঠিক নয়। আমরা সেটা বহু জায়গায় মিটিং এ বলছি, যখন আমরা তুলে ধরছি যে ওয়ার্ল্ড স্টিল ফেনোমেনা এবং সিনারিও যা স্টিল টাইডিংস থেকে আসছে তা আর কোম্পানি যা বলছে তা দুটো মিলছে না। এই কথাটা কোম্পানি কখন বলছে? যখন আমাদেরকে কিছু দিতে হবে ওয়ার্কারকে। এটাই চেয়ারম্যান অন্য সময় ভাষণে সবার কাছে রেখে সব সময় প্রশংসিত হচ্ছে। তাহলে আমরা বলছি তাহলে সেল 1 লক্ষ কোটি টাকার উপর এক্সপানশনে যাচ্ছে কেন? যদি স্টিলের মার্কেট এরকম জায়গায় না থাকে, ভবিষ্যতের মার্কেট ধরার ক্ষেত্রে এত কোটি টাকার বোঝা কাঁধে নিয়ে তার ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশনকে নিয়ে মার্কেটে উৎপাদন করে সে এগিয়ে যেতে পারবে, লাভ করতে পারবে, এই পরিকল্পনায় 1 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট সে করছে কি করে? তাহলে আসলে 1 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টে এটাই কারেক্ট টাইম, একদম ঠিক সময়। তাহলে আমাদের সবগুলো প্ল্যান্ট তার ক্যাপাসিটির 94 থেকে 110% পারফরমেন্সে আছে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পারফরমেন্স প্ল্যান্ট গুলো। সেখানে দুর্গাপুর তো দি বেস্ট সেলের মধ্যে। সেইখানে ওয়ার্কারদের এই যোগদানকে কোম্পানির স্বীকৃতি দেওয়া উচিত। ট্রেড ইউনিয়ন ম্যানেজমেন্টের যে বাইপার্টিজম কালচার, তাতে মেজরিটিকে রিজেক্ট করে কনসেনসাসের ভিত্তিতে সম্মানজনক ইমিডিয়েট রিজলভ করে ডিসবার্স করা উচিত পয়সা, যাতে মার্কেট ওরিয়েন্টেড পরিবার সহ সাধারণ মানুষ তার দ্বারা সঠিকভাবে আর্থিক সঞ্চালনায় একটা সবার উপকার হয় বা কাজে লাগে। এটাই তো আমাদের দেশের সাধারণ অর্থনীতির নিয়ম, পাবলিক সেক্টরকে কেন্দ্র করে গড়ে ওঠা সামগ্রিক অর্থনীতির নিয়ম। তাহলে এই আলোচনার ক্ষেত্রে আমার ধারণা, স্থির বিশ্বাস, সমস্ত কেন্দ্রীয় নেতারা সঠিক ভূমিকা নিয়ে ওয়ার্কারের স্বার্থে এই জায়গাগুলোকে উল্লেখ করেই একটা সম্মানজনক নিষ্পত্তির জায়গায় নিয়ে যেতে কোম্পানিকে সাহায্য করবে। কোম্পানি রাজি না হলে কোম্পানিকে বাধ্য করবে। তাহলে এই বাধ্যতার জায়গায় কোম্পানিকে ঠেলাটাও ওয়ার্কারের আন্দোলন এবং সংগ্রাম একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ট্রেড ইউনিয়ন বাইপার্টিজম কালচারের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে। কর্পোরেটের এখনকার যে পলিসি, তা কোনোভাবেই আমরা মানতে পারছি না, মানতে পারবো না। তাই ওয়ার্কারকে সাথে নিয়ে এই ইস্যুতে প্রয়োজনে দীর্ঘস্থায়ী ধারাবাহিক লড়াইয়ে যাবার একটা আভ্যন্তরীণ পরিকল্পনার কথাও আমাদের গ্রহণ করা হয়েছে। আমি আলোচনায় শেষ পর্যায়ে চলে এসেছি। তার মানে আমরা ফেস্টিভ্যাল বোনাস নিয়ে যে আলোচনাটা করলাম, সেখান থেকে আরো যে সকল জিনিসগুলো আমরা জানতে পারলাম, তাতে করে সেলের অ্যাজ এ ওভারঅল যে অবস্থা, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং ইকোনমিক্যাল যে ভায়াবিলিটি জায়গাটাও সেলের এমন জায়গাতে রয়েছে যাতে করে ওয়ার্কারদেরকে ডেপ্রাইভ করার কোনো জায়গা কিন্তু এই মুহূর্তে নেই। প্রোডাকশন বেড়েছে, লেবার কস্ট কমেছে। তাহলে এই যে সামগ্রিক পরিস্থিতিতে আমরা আশাবাদী যে সেল ম্যানেজমেন্ট এই বিষয়টাকে তারা ওয়ার্কারদেরকে, আবার ডিসস্যাটিসফাইড ওয়ার্কার কখনোই প্রোডাকশন সেই জায়গাতে নিয়ে যেতে পারবে না। এই কথাকে মাথায় রেখে তারা সেই রকম একটা আলোচনার মধ্যে সমস্তটাকে নিয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য। এই আলোচনা যারা শুনলেন, এরপরেও যারা শুনবেন, কখনো চর্চা হবে যে কোনো বিষয় সম্বন্ধে আমাদেরকে আলোচনায় সাহায্য করার জন্য ভুল থাকলে লিখিত অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিতে পারেন। যদি যুক্ত করতে চান, এটাকে আরো স্ট্রেনথেন করতে চান, আপনার টপিকস এবং ডকুমেন্ট সহ আমাদের কাছে পাঠাতে পারেন। যে কোনো ট্রেড ইউনিয়নের সাধারণ সদস্য, কোনো সদস্য না হলেও তাতে চলবে, ওয়ার্কার এইভাবেই আমরা বুঝবো। এবং এই আলোচনার মধ্যে দিয়ে ভবিষ্যতে লড়াই, আন্দোলন, সংগ্রাম সহ শ্রমিকদের আর্থিক দাবি দেওয়া এবং কারখানা রক্ষার যে সংগ্রামগুলি, সেগুলো শক্তিশালী করার ক্ষেত্রে আপনাদের সবার ভূমিকা সঠিকভাবে আপনারা নেবেন, এই আকাঙ্ক্ষা আমার রয়েছে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে সংগ্রামী মেজাজ তৈরির আহ্বান জানিয়ে আমার যে বিষয়গুলি সম্বন্ধে প্রশ্ন এসছে, অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে রিলেট করে গোটা আলোচনা প্রক্রিয়াতে সবাই অংশগ্রহণ করছেন, করবেন, এরকম ধরনের একটা অবস্থান তৈরি হোক, এই আবেদন রেখে আমার কথা আপনাদের শেষ করলাম। নমস্কার। তাহলে আজকে যারা এই পুরো আলোচনাটা শুনলেন, আমি বিশ্বাস করি আপনারা এমন অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরা হলো, যেগুলো আরো বেশি বেশি মানুষের কাছে, বেশি বেশি শ্রমিকের কাছে যাওয়াটা খুব জরুরি। তাই অবশ্যই ভিডিওটা যত বেশি করে সম্ভব শেয়ার করুন, নিজেরা শুনুন। আপনাদের কোনো কমেন্ট, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। সেগুলো যাতে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং তার ইউনিয়নের কাছে পৌঁছে যায়, তার প্রয়াস আমরা নেব।
আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আরো আপডেট যখন আসবে সেগুলো তখনই ভিডিও আপলোড হবে, তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে, এবং বেল আইকনটা যাওয়ার আগে প্রেস করতে ভুলবেন না।